আসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমাদের দেশে প্রতিনিয়ত অনেক নারী ধর্ষিতা হচ্ছেন। এর মধ্যে জীবনের সংগ্রাম করে অনেকে আবার এগিয়ে গিয়েছে, আবার অনেকে ধর্ষকের হিংস্রতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। তবে আফসোসের বিষয়, এদের বেশিরভাগেরই কোনো শাস্তি হয় না। যে ধর্ষক সে ঠিকই সমাজে স্বাধীন পাখির মতো ঘুরে বেড়ায়, শিকার করতে থাকে ক্রমাগত অন্যান্য নারীর। কিন্তু একজন ধর্ষিতা নারীকে ধুকে ধুকে জীবনে বেঁচে থাকতে হয়। তাকে সমাজের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হতে হয়। আপনজনের দ্বারা পরিত্যক্ত হয়। পরিত্যক্ত শ্যাওলার মতো তার জীবন যাপন, যার উপস্থিতি অনুপস্থিতি কাউকে ভাবায় না, যার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কেউ চিন্তা করে না। খুব কম নারী আছে যারা পরিবার থেকে এই সময় সহায়তা পায়। এমনকি আমাদের সমাজে প্রচলিত একটা নিয়ম আছে, ধর্ষকের সাথে সে নারীর বিয়ে দিয়ে দেওয়া। ধর্ষণের সাথে একদল লোক নারীর পর্দার তুলনা করে। নারীর পোশাক সংশোধন করার সাথে সাথে পুরুষের দৃষ্টিও সংযত হওয়া উচিত। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি শুধু নারীর পোশাক সংশোধনে ধর্ষকের সংখ্যা কমে যাবে না। হয়তো একজন নারীর খোলামেলা পোশাক আর দেহ অবয়ব একজন পুরুষের মাঝে নিষিদ্ধ কামনার সৃষ্টি করে, এটাকে সমাজ উদাহরণ হিসেবে দাঁড় করবে। কিন্তু একজন নবজাতক শিশু বা একটা মর্গে থাকা মৃতদেহ কিভাবে এই কাজ করে? তারা তো পোশাক বা নিজের অস্তিত্ব রক্ষার এই কঠিন যুদ্ধে অপারগ। শুধু নারীর পোশাক সংশোধন আর নারীকে ঘরের মাঝে সীমাবদ্ধ করলেই এইসব থেমে যাবে না, যতক্ষণ না বান্দার অন্তরে তার সৃষ্টিকর্তার প্রতি ভয় তৈরি হচ্ছে। এইসব ভাবতে ভাবতে আজরার চোখে জল চলে এলো। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল, আল্লাহ রক্ষা করেছিল, না হলে ওসব নারীদের জায়গায় তারও নাম থাকতো, হয়তো বেঁচে নাও থাকতে পারতো। দরজায় করাঘাতের আওয়াজ পাওয়া গেল। আজরা দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আসুন। ইসমামকে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। আজকেও চশমা পরা নেই। আজকাল আজরা লক্ষ্য করছে ইসমাম প্রায়ই চশমা পরে না। তাকে দেখে মনে হয় মাত্র গোসল করে এসেছে। চুলগুলো হালকা ভেজা, পরনে নেভি ব্লু রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তুমি কি জানো তোমাদের ভার্সিটির ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে? ও তাই নাকি? কিন্তু আমি তো ভর্তি হইনি। আমি তোমাকে ভর্তি করিয়ে দিয়েছি, নিজে ব্যবস্থা করে সব কাগজপত্র জমা করেছি। তোমার ভার্সিটির সিনিয়র এখন আমি। পরশু থেকে তোমাদের ক্লাস শুরু। ইসমাম ভাই আপনি? আর হ্যাঁ, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কে এসেছে? তুমি নিজেই দেখো। তুমি ভেতরে আসতে পারো। আজরা দেখলো জুথি এসেছে। তাকে দেখে আজরার চোখে পানি চলে এলো। প্রায় 3 মাস পর দেখা হচ্ছে। সে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে ছিল। আজরা জুথিকে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলে অসভ্য? আকাশে ছিলাম, আর জমিনে পড়তে হলো তোর জন্য। যাওয়ার আগে তোমার মন ভালো করার মতো আরেকটা কথা বলে যাই। তুমি আরও একই ভার্সিটিতে চান্স পেয়েছো, তবে তোমাদের ডিপার্টমেন্টটা ভিন্ন। এখন আমি যাই, দুজন কথা বলো। ইসমাম ভাই থেকে সব শুনেছি, নিজেকে সে জায়গায় কল্পনা করতেও ভয় লাগে। তুইও কি আর বাকি সবার মতোই মনে করবি সেখানে আমার? খবরদার এ কথা মুখেও আনবি না। আমি তোকে বিশ্বাস করি, এমনকি আমার বাবা মা বলেছে এখানে আজটার কোনো দোষ নেই, ও কখনো এমন করবে না। অনেক ধন্যবাদ। কাঁদিস না পাগলি। আমি ভিতরে আসতে পারি? আরে ভাবি, আসুন। তোমাদের জন্য চা আর পকোড়া নিয়ে এসেছি। তুমি তো দুপুরেও ঠিক মতো খাওনি, এখন একটু খেয়ে নাও বোন। আমি এখন আসি। এ কি ভাবি, চলে যাচ্ছেন কেন? আপনি তো সারাদিন শুধু কাজই করে বেড়ান। এ বাসায় এখন কাজ করতেও ভালো লাগে, চা করি তাই ভালো লাগে। তোমাদের ডিস্টার্ব করবো না। তনিমা চলে গেল। জুথি এক নজরে তার দিকে তাকিয়ে রইল। আজরা তাল বেকুলতা দেখে বলল, উনি ইয়াকুব ভাইয়ের স্ত্রী। জুথির চোখে পানি দেখা গেল। সে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করলো। হ্যাঁ জানি, নিচে ওনার সাথে কথা হয়েছে, খুবই ভালো মনের মানুষ। তুই কাঁদছিস তাই না? কোথায় জানিস, যে ব্যর্থতার দায়িত্ব নিজের, সে ব্যর্থতার কান্না করার ব্যর্থ মানুষের লক্ষণ। আমি বলিনি তাই দোষটা আমার। পরশু থেকে ক্লাস শুরু, আমরা একসাথে যাব, কেমন? আর এখন তো তোর ইসমাম ভাই যেখানে আছেই, আর এখন তো তোর ইসমাম ভাই সেখানে আছেই, ভালোই। তোর
অতি সত্বর বিয়ের প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। ইসমাম ভাই তোকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসে, দেখেই বোঝা যায়। আমি মজা করছি না, এই কথাটা সময় প্রমাণ করে দিবে, দেখে নিস। আজরার রাতে প্রায়ই দুঃস্বপ্ন দেখে। ইসমাম আজকাল আজরার ঘরে ঘুমায়, যদিও তার ঘুমানোর পর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে তার মধ্যে স্নায়ু দুর্বলকারী ওষুধও আছে। ওষুধগুলো খাওয়ার কারণে এখন মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে। আজরা যেন আজকে বিড়বিড় করে কি বলছে। ইসমাম ল্যাপটপে একটা কাজ করছিল, কাছে এগিয়ে গেল, তার পাশে বসলো, মাথায় বিলি কেটে দিতে লাগলো। আজরা তার হাতটা খপ করে ধরে ফেললো। আজরা হঠাৎ বড় বড় চোখ করে তাকালো। ইসমাম জ্বলে যেতে চাইলে আজরা বলল, চলে যাচ্ছেন যে? প্রতিদিন তো আপনি আমার সাথে ফুল বাগানে হেঁটে বেড়ান, আজকে হাঁটতে যাবেন না? ইসমাম আজরার কথার আগামাথা কিছুই বুঝলো না। জানেন, অন্যান্য দিন আপনার চোখে চশমা থাকে তাই চেহারা অস্পষ্ট লাগে, তবে আজকে আপনার চেহারাটা স্পষ্ট, আপনি বাস্তব। ইসমাম এতক্ষণে আজরার কথার অর্থ বুঝতে পারল। আজরা এটাকে স্বপ্ন মনে করছে। তার ঘুমো ঘুমো কণ্ঠটা দারুণ শোনাচ্ছে। আমরা প্রতিদিন কোথায় যাই? আজকে আপনি কথাও বলেছেন দেখছি। আপনাকে হাজার বলেও আমি কখনো কথা বলতে পারিনি। ফুলের বাগানে হাঁটতে যাবেন না, যেমন প্রতিদিন যান। কথাগুলো বলে আজরা আবার ঘুমের দেশে চলে গেল। ইসমাম মৃদু হাসলো। তার মানে তুমি আমাকে নিয়ে স্বপ্নও দেখো? তবে কি জানো, তোমার এই স্বপ্ন সত্যি হবে। বাস্তবে ফুলের বাগানে হেঁটে বেড়াবো আমরা। সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ইসমাম। তার পরনে একটা সবুজ টি শার্ট, তার উপর একটা কালো রঙের শার্ট পরে নিল, হাতে ঘড়ি পরে নিল। এখন মাথায় আর আগের মতো ক্যাপ পরতে হয় না, নতুন চুল জন্ম হয়ে গিয়েছে। আজরা নিচে এসেছে, পরনে তার বেগুনি রঙের থ্রি পিস, নতুন বউদের মতো করে মাথায় ঘোমটা দিয়ে রেখেছে। আজরা রান্নাঘরে গেল। তোমাকে সাহায্য করব? না, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এখন তো তুই ভার্সিটিতে যাবি, জলদি যা, নাস্তা দিব। তোরা দুজন গিয়ে বস, আমি এখনই খাবার নিয়ে আসছি। আমাকে তো অন্তত কাজ করতে দিন। তোদের দুজনের ভার্সিটি আছে, আজকে কোনো কাজ নেই। যেদিন বন্ধ থাকবে সেদিন সাহায্য, এটা আমার আদেশ। মা। আজরার মুখে মা ডাক শুনে ইরা অবাক হয়ে গেলেন। কি রে? আজরা হাসলো। মেয়ে এত দ্রুত তাকে মা ডাকা শুরু করে দিয়েছে। তিনি আজরার গাল টেনে বললেন, অনেক ভালো লাগছে। ইসমাম টেবিলে বসে চিয়া সিডসের শরবত খাচ্ছে, এটা তার সকালের রুটিন। আজরা দেখলো সে এখনো চশমা পরা নেই। চশমা সহ ইসমামকে দেখতে একরকম লাগে, আবার চশমা ছাড়া ইসমামকে দেখতে আরেক রকম লাগে। আজরা কিছু না বলে বসে পড়ল। ইয়াকুব বলল, কি রে বুঝি, আমাদের বাসায় ভালো করে ঘুমোচ্ছে? অবশ্য আমাদের বাসা কি বলছি, এখন তো এটাও তোর বাসা, ভালো করে ঘুমোচ্ছে না? মানে তুই নতুন জায়গায় শিফট করলে প্রবলেম তো হতেই পারে। ঔষধগুলোর প্রভাবে সম্ভবত ঘুমের সমস্যা হয় না। বুঝতে পারছি না ইয়াকুব ভাই, আমার ঘুম হচ্ছে কিন্তু ঘুমের মাঝে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি। ইয়াকুব কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, উল্টাপাল্টা স্বপ্ন মানে ভয়ঙ্কর কিছু দেখেছিস কি? না, ভয়ঙ্কর না, তবে এমন সব জিনিস দেখছি যা বাস্তবে হওয়া সম্ভব না। কি একটু ব্যাখ্যা করে বলতে পারবি? মানে আমার আধো আধো মনে থাকে, সব মনে থাকে না, কিন্তু শুধু এতটুকু মনে থাকে যাকে বা যা স্বপ্নে দেখেছি বা বাস্তবে সম্ভব না। ইসমাম কিছু বলছে না। আজরা আশা করেছিল সে কিছু বলবে। তার এমন বলা উচিত ছিল না যে, আজরুশ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কি বেশি খারাপ লাগছে কি না, বা আজরুশ তোমার কি রাতে ভয় করে। ইসমাম তেমন কিছুই বলল না। ইসমো, তুই এক কাজ করিস, আজরাকে ডাক্তারের কাছে নিয়ে যাস। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউ করলেই হবে। ও সারাদিন উদ্ভট কথাবার্তা ভাবতে থাকে, যার ফলস্বরূপ স্বপ্নে ও উদ্ভট জিনিসপত্র দেখে। ইসমাম আজরাকে আর একটু বিরক্ত করতে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলল, তুমি ঠিক কি দেখেছো আমাকে একটু বলো, মানে কেমন স্বপ্ন ছিল? ইসমাম খাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আজরার কথা বলতে পারল না। কি বলবে সে, যে আপনি ছিলেন, আপনাকেই দেখেছিলাম। এই 2 দিন যেমন তেমন ছিল, আজ দেখি আবার হাফ মেন্টালের মতো আচরণ করছে। আমার ডাক্তারের দরকার নেই, ঠিক আছে।
ইসমামের বাসা থেকে ভার্সিটি যেতে রিকশায় করে 20 মিনিট লাগে। আজরা প্রথমে ইসমামের সাথে রিকশায় যেতে চাইছিল না। তারা রাস্তা ধরে হাঁটছে, সামনে থেকে রিকশা নেবে। আজরা ইসমাম যে এলাকায় থাকে সে এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা। হঠাৎ করে গাছের একটা হলুদ পাতায় এসে আজরার ঘোমটার এক কোণে লেগে রইল। ইসমাম আজরার পেছনে ছিল। ইসমাম আজরার ঘোমটা থেকে পাতাটা সরিয়ে নেওয়ার সময় তার আঙ্গুলগুলো অনিচ্ছাকৃতভাবেই আজরার কান স্পর্শ করলো। আজরা হকচকিয়ে উঠল আর সাথে সাথে ইসমামের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আজরা বলল, আমায় স্পর্শ করবেন না, খবরদার। আজরা, এদিকে তাকাও, আমি তোমাকে ছুতে চাইনি, শুধু পাতাটা সরিয়ে দিতে। ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। এরপর থেকে পাতা পড়লে আমি নিজেই সরিয়ে নিব। প্রথমে ইসমামের কিছুটা রাগ হলো, তারপর বুঝতে পারলো এটা তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটার প্রভাব। এখনো আজরা তার আশেপাশে সব পুরুষদের সন্দেহজনকভাবে দেখে। ইসমামের ক্ষেত্রে বিষয়টা আরো জটিলভাবে নিচ্ছে আজরা, কারণ সে তার স্বামী, অধিকার খাটানোর ভয় আছে তার। এখন আজরা কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না, এমনকি যে কারো অনাকাঙ্ক্ষিত ছোঁয়া তার গায়ে তীরের মতো লাগে। আজরুস, দাঁড়াও। আসলে আমি আপনাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি জানি আপনার উদ্দেশ্য খারাপ। ইসমাম আজরার ঠোঁটে তার তর্জনী দিয়ে চেপে ধরে চুপ করিয়ে দিল। ইসমাম আশেপাশে তাকালো, তেমন মানুষ নেই। তারপর আজরাকে ঝাপটে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। আজরার বুকের কম্পন বেড়ে গেল আর লজ্জা লাগতে শুরু করলো। কিন্তু দেখো তো এখন খারাপ লাগছে কিনা। আজরা অবাক হলো। আশ্চর্য, একটু খারাপ লাগছে না। এটা তো অচেনা ব্যক্তির ছোঁয়ার মতো মনে হচ্ছে না। আজরা ইসমামের গা থেকে একটা মিষ্টি সুগন্ধ পেল, শুনতে পেল ইসমামের হৃদয় অবাধ্য স্পন্দন। আশ্চর্য, আজরার থেকেও জোরে হৃদস্পন্দন হচ্ছে ইসমামের, যেন এখনই হৃৎপিণ্ডটা বুক ফেটে বেরিয়ে যাবে। আজরার মনে হচ্ছে যার বাহুডোরে বন্দী আছে সেটা চেনা, হাজার হাজার বছরের চেনা। সে নিরাপদে আছে। যে হাত দুটো তাকে বেষ্টন করে আছে সে হাত দুটো তার আজকাল অনেক নিরাপদ একটা জায়গা মনে হয়। এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কেউ ছুঁতে পারবে না, ততক্ষণ কোনো বিপদ আপদ আজরাকে স্পর্শ করতে পারবে না। তারা নিরাপদ এখন। ইসমাম কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিল, তারপর সামনে গিয়ে রিকশা ডেকে আনলো। আজরা রিকশায় বসে আছে, রিকশা দুলছে, সাথে মৃদু বাতাস। তোমার মনে কোনো কথা থাকলে বলতে পারো, এমন চোরা চোখে আমাকে দেখার কিছু নেই। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আজরা অনেকক্ষণ ধরে কথা বলছে না। ইসমাম আজরাকে লক্ষ্য করলো, সে জড়সড় হয়ে বসে আছে। ইসমাম আজরাকে বলল, রিকশায় তুমি কোনো পরপুরুষের সাথে বসে নেই, তোমার স্বামীর সাথে বসে আছো। যদিও তুমি বিয়েটা মানো না, তবুও আমরা স্বামী স্ত্রী, সুতরাং তোমার কোনো চেপে বসার কোনো দরকার নেই। বিজি, ওকে? ইসমাম খুব সাবধানে তার হাতটা আজরার পেছনে নিয়ে রিকশার হুডের দিকে রাখলো এবং সামনের হাতটা এমনভাবে বেষ্টন করে বসলো যেন সে না পড়ে যায়, কিন্তু তার গায়ে ছোঁয়াও লাগছে না। আজরা মুগ্ধ হলো তার এমন সাবধানতায়। আজরা যে কতবার মুগ্ধ হলো এই কয়েকদিনের মধ্যে তা সে বলতে পারে না। তবে সে মুগ্ধ হয় ইসমামের এসব ছোট ছোট যত্নে। এগুলো তাকে বিমোহিত করছে কি? যেমন গতকাল আজরা শুয়েছিল, হঠাৎ তার মনে হলো তার ক্ষতটা খুব বেশি ব্যথা করছে। ডাক্তার যে ক্রিমটা দিয়েছিল সেটা শেষ, 1 মাস দেওয়ার কথা ছিল। 1 মাস প্রায় হয়ে গিয়েছে, কিন্তু আজরার এখনো ব্যথা করছে। তখন হঠাৎ কোথা থেকে ইসমাম না বলেই রুমে প্রবেশ করলো। তার হাতে একটা ক্রিম ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার ক্ষততে লাগাও। তারপর আবার উড়ে চলে গেল। আজরা বুঝে পায় না ইসমাম কিভাবে জানলো। আপনি না একটা মেয়েকে পছন্দ করতেন? এখনো করি, এখনো ভালোবাসি তাকে। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? তার উত্তর তুমি জানো। আমাকে দয়া দেখালেন? আমি কোনো উপন্যাসের নায়ক না, না কোনো ফিল্মের হিরো যাকে সবসময় উদার আর নিঃস্বার্থ হতে হবে। আমি তোমার উপর কোনো দয়া করিনি, যা করেছি সবার আর আমার ভালোর জন্যই করেছি। আমি একটু একটু স্বার্থপর। আমাকে কেন বিয়ে করলেন? আপনার প্রেমিকার সাথে দেখা করতে চাই, আমি তাকে সব খুলে বলতে চাই। কোথায় থাকে সে? তার নাম? সে আমার সামনেই থাকে, তাকে তুমি কয়েকবারই দেখো। তাকে খুলে বলার কিছুই নেই, কারণ সে একটা গাধী, বললেও কিছুই বোঝে না। আপনি হিয়ারি করছেন। আপনি আমাকে কেন বিয়ে করেছেন আরেকজন মনে থাকা সত্ত্বেও তা পরিষ্কার না।
তুমি ইডিয়েট, তাই তোমার কাছে আমার কথা হেয়ালি লাগে। আর তুমিও তো একজনকে পছন্দ করো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন?